আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? জি। ওকে। আহ, আমি অ্যাকচুয়ালি খুবই সরি, আমার হেডফোনের প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে। আহ, আর আমি তো রেকর্ড করতেছি কিন্তু সাউন্ডের ব্যাপারে বলতে পারতেছি না, তো একটু ঝামেলা হতে পারে আজকে। তারপরে আমরা কন্টিনিউ করি। আমরা আজকে প্রথমে কার্ডিওভাস্কুলার সিস্টেম দিয়ে শুরু করতেছি। এখানে প্রথমে আমাদের যেটা ডিসকাশন হচ্ছে সেটা হচ্ছে অ্যানজিওগ্রাফি। এখানে প্রথমে যে টাইপগুলো আছে তার মধ্যে কনভেনশনাল অ্যানজিওগ্রাফি, যেটা অনেক আগে করা হতো, যদিও ডিএসএ বা ক্যাথেটার অ্যানজিওগ্রাফিকেই এখন কনভেনশনাল অ্যানজিওগ্রাফি বলা হয়, কিন্তু এর আগে, অনেক আগে যখন ফিল্ম ইউজ করা হতো ওইটাকে এখানে কনভেনশনাল অ্যানজিওগ্রাফি বা আর্টারিওগ্রাফি বলা হচ্ছে। তো এইটা না লিখলেও চলবে, কারণ এইটা এখন আর হয় না। এখন ডিএসএ বা ক্যাথেটার অ্যানজিওগ্রাফি যেটা, সেটাকেই কনভেনশনাল বলে। এর সাথে আমাদের সিটিও অ্যানজিওগ্রাফি এবং এমআর অ্যানজিওগ্রাফি এগুলো আছে আমাদের। যদি দেখি ক্যাথেটার অ্যানজিওগ্রাফি যেটা ডিএসএ বা ফ্লুরোস্কোপিতে যেটা করা হয়, এবং সিটি অ্যানজিওগ্রাফি, এই দুটাতে কন্ট্রাস্ট লাগে। এমআর অ্যানজিওগ্রামটা আমরা কন্ট্রাস্ট ছাড়াও করতে পারি, ইভেন কন্ট্রাস্ট দিয়েও করতে পারি। এখন যখন একটা ডিজিটাল সাবট্রাকশন অ্যানজিওগ্রাফি করা হবে, তখন পেশেন্টের কিছু প্রিপারেশন আছে। এটা ওরকমভাবে ইম্পর্টেন্ট না। আমরা একটু দেখি যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লুরোস্কোপি। ফ্লুরোস্কোপিতে যে ভেসেলটা দেখা হচ্ছে তার সাথে সাথে সারাউন্ডিং যে বনি স্ট্রাকচার বা অন্য যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর একটা শ্যাডো চলে আসে। এই জন্য ডিএসএ তে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটাকে সাবট্রাকশন করা হয়, শুধুমাত্র ভাস্কুলার এরিয়াটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাই। এটা হচ্ছে ডিএসএ এর সুবিধা। এবং ডিএসএ এর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে এখানে রোড ম্যাপিং করা সম্ভব হয়। একটা ইমেজকে ওরা স্ট্যান্ডার্ড ইমেজ ধরে নেয়, পোস্ট কন্ট্রাস্ট একটা ইমেজকে, এবং ওই ইমেজটাকে ছবির মধ্যে রেখে দেয় কম্পিউটার স্ক্রিনে। এবং এরপরে যে গাইড ওয়্যার অথবা যে কন্ট্রাস্টটা যাচ্ছে, এগুলো জায়গা মতো যাচ্ছে কিনা সেটা রোড ম্যাপ হিসেবে একটা ইমেজ কাজ করতে পারে। যেমন আমরা যদি প্রথম ইমেজটা দেখি বাম সাইডে, সেটাতে জাস্ট একটা গাইড ওয়্যার দেখা যাচ্ছে, কিন্তু এটা কোথায় আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমরা রোড ম্যাপিংটা ইউজ করব, ডিএস এর সাথে এটা ইন্টিগ্রেটেড থাকে, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এই গাইড ওয়্যারটা কোন জায়গায় যাচ্ছে, এবং জায়গা মতো যাচ্ছে কিনা এখানে একটা অ্যানিরিজম দেখা যাচ্ছে। ডিএসএ তে এটা সুবিধা হচ্ছে আমাদের। এর সাথে আমাদের সিটি অ্যানজিওগ্রাম, এমআর অ্যানজিওগ্রাম, এগুলো অ্যানজিওগ্রাফির মধ্যে পড়বে। তবে আমরা যদি করোনারি অ্যানজিওগ্রাম, আমাদের যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেম, এইটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই কোশ্চেনগুলো এর আগে আসছে। আমরা জাস্ট একটু প্রসিডিউর যদি দেখি, এখানে আমাদের পেশেন্ট প্রিপারেশন করার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই আহ, এটা যেহেতু ইনভেসিভ প্রসিডিউর, এই জন্য এটাতে হসপিটাল অ্যাডমিশন লাগে। এবং পেশেন্টের ব্লাড কোয়াগুলেশন প্রোফাইল ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে, যেহেতু ব্লিডিং এর একটা প্রবলেম আছে, কনসেন্টের ব্যাপার আছে, হার্টবিট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটাতে হার্টবিটটা এটাতে ঝামেলা করবে না, তবে আমাদের সিটি অ্যানজিওগ্রাম যেটা, এইটাতে হার্টবিট যদি বেশি থাকে সেটাতে ঝামেলা করবে। আমরা জানি যে এই ফ্লুরোস্কোপিতে স্পেশাল রেজুলেশনটা সিটির চাইতে বেশি ভালো থাকে, এই জন্য হার্টবিটটা এখানে ঝামেলা করবে না। সিটির ক্ষেত্রে আমাদেরকে হার্টবিটটা কন্ট্রোলে রাখতে হবে। এবং আমরা যেই অ্যাপ্রোচে যাব, এই অ্যাপ্রোচটা ফিমোরাল অ্যাপ্রোচ হতে পারে, অথবা আমরা ব্রাকিয়াল বা হ্যাঁ আর্ম বা অন্য যে কোনো রুট দিয়ে যেতে পারি। ভেসেলটা আমাদেরকে ভেসেলে ঢুকতে হবে, এবং আলটিমেটলি আমরা উপরের দিকে যাব, যেতে যেতে এক পর্যায়ে আমরা হার্টের যে অ্যাওরটা, অ্যাসেন্ডিং অ্যাওরটা, সেখানে গিয়ে আমরা যেখান থেকে করোনারি আর্টারিটা শুরু হয়েছে অস্টিয়ামগুলো, সেখানে কন্ট্রাস্ট পুশ করতে হবে। এখন আমাদের এই প্রসিডিউরগুলোতে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে শীত। এরকম একটা শীত থাকে ক্যানুলার মতো দেখতে, এই শীতটাকে আমাদের প্রথমে একটা পেরিফেরাল ভেসেলে সেট করতে হয়।
শীটটা সেট করার প্রথম স্টেপ, এটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এই শীট প্লেসমেন্ট করার পরে আমরা এর ভিতর দিয়ে গাইড ওয়্যার এবং ক্যাথেটারগুলো এন্ট্রি করতে পারবো। এবং এই শীট প্লেসমেন্টের একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ডায়ালেটর। একটা ভেসেলে ঢোকার জন্য ভেসেলের যে ওপেনিংটা আমরা তৈরি করবো সেটা একটু আস্তে আস্তে বড় করতে হয়, এই জন্য এর সাথে একটা ডায়ালেটর পার্ট থাকে, যেটা আমরা সিরিয়ালি বড় ডায়ালেটরগুলো ইউজ করে এন্ট্রিটাকে বড় করে ফেলতে পারি এবং এরপরে আমরা ক্যাথেটার এন্ট্রি করতে পারবো। বিভিন্ন ডিজাইনের ক্যাথেটার থাকে, জার্সকিন, তারপরে আনপ্লাগড ক্যাথেটার, এগুলো টিপের শেপের উপর ভিত্তি করে এই নামগুলো করা হয়। বিভিন্ন ধরনের শেপের কারণে বিভিন্ন ভেসেলে এন্ট্রি করতে সুবিধা হয়। আর এর সাথে আমাদের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যদিও আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি না, তবে ঠিক এইটার মতোই আমাদের কিছু ইন্টারভেনশন প্রসিডিউর থাকে। যেমন আমরা এখানে পিকটেল ক্যাথেটার দেখতে পাচ্ছি, এটা একটা সেট আছে, এখানেও আমাদের ঠিক একই রকম একটা ট্রকার থাকে, তারপরে সিরিয়াল ডায়ালেটর থাকে, গাইড ওয়্যার থাকে, এবং গাইড ওয়্যার ফলো করে আমরা একটা পিকটেল ক্যাথেটার একটা আমাদের টার্গেট লোকেশনে যেতে পারি। এগুলো ইন্টারভেনশনে খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা যেহেতু এখন করোনারি অ্যাঞ্জিওগ্রাম দেখতেছি, আমরা এইটা চিন্তা করব না, তবে এর চেয়ে মাইক্রো সাইজের ক্যাথেটারগুলো এখানে ইউজ করা হয়, মাইক্রো ক্যাথেটার, যেগুলো দিয়ে আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি। এখন আমরা ফিমোরাল অ্যাক্সেসে ঢুকি অথবা ব্রাকিয়াল অ্যাক্সেসে ঢুকি, যেটাই ঢুকি আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা টার্গেট ব্লাড ভেসেলে এন্ট্রি করতে হবে, এবং এই স্টেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই টেকনিকটাকে বলা হয় সেলডিঞ্জার টেকনিক। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এই আমরা যখন একটা ভেসেলে ঢুকবো, এই প্রথম এন্ট্রিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। যখন আমাদের কাছে যদি এরকম ইন্টারভেনশনের কোনো কোশ্চেন আসে, অন্যান্য টপিকের ক্ষেত্রেও প্রযোজ্য, তখন আমাদেরকে মূলত এই স্টেপগুলো বিবরণ করতে হয়। এখন যখন আমরা একটা ভেসেলের এন্ট্রি করতে চাবো, আমাদেরকে ফাইনালি একটা আহ, এটার ক্ষেত্রে একটা শীট এন্ট্রি করতে হবে। এই শীটের ভিতরে আমরা পরবর্তীতে অন্যান্য মাইক্রো ক্যাথেটার, গাইডওয়্যার সবই এন্ট্রি করতে পারবো। তবে প্রথমে আমাদেরকে সরাসরি আমরা শীটটা এন্ট্রি করতে পারবো না, অথবা যদি আমরা ইন্টারভেনশন রেডিওলজির কথা চিন্তা করি, যে পিকটেল ক্যাথেটারগুলো আমাদের এন্ট্রি করতে, সরাসরি আমরা সেটা এন্ট্রি করতে পারবো না। প্রথমে আমাদেরকে একটা ক্যানুলা দিয়ে ভেসেলটাকে পাঞ্চার করতে হবে। পাঞ্চার করার পরে এই ক্যানুলার ভিতর দিয়ে একটা গাইড ওয়্যার ভেসেলের ভিতরে এন্ট্রি করতে হবে। তারপরে ক্যানুলাটা রিমুভ করে ফেলতে হবে এবং গাইড ওয়্যারটা থেকে যাবে ভেসেলের ভিতরে। এবং এরপরে আমরা যেহেতু একটা লার্জ ডায়ামিটারের একটা ক্যানুলা ঢুকাবো, সেই জন্য আমাদেরকে সিরিয়াল ডায়ালেটর থাকবে, সেই ডায়ালেটরটা ইউজ করে এন্ট্রি পয়েন্টটা বড় করতে হবে আস্তে আস্তে। এবং ফাইনালি আমাদের এই ডায়ালেটর বের করে এই গাইড ওয়্যার ফলো করে আমাদেরকে একটা, এটার ক্ষেত্রে আমরা শীট ইউজ করি, যেটা আমরা দেখলাম। শীটটা ঢুকানোর পরে আমরা এটার ভেতর দিয়ে পরবর্তী আমাদের যত ইকুইপমেন্ট আছে, মাইক্রো ক্যাথেটার, গাইডার, সব আমরা এটার ভিতর দিয়ে এন্ট্রি করব। তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, আর্চ অফ দ্য অ্যাওর্টাতে চলে যাওয়ার পরে আমরা যেখান থেকে করোনারি আর্টারিগুলো শুরু হয়েছে সেখানে কন্ট্রাস্ট পুশ করব। এবং ডিএসএ তে আমরা দেখছি যে যেটা রোড ম্যাপিং, এটা আমাদেরকে হেল্প করবে যে আমরা সঠিক ভেসেল দিয়ে যাচ্ছি কিনা। এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা সিটি অ্যাঞ্জিওগ্রাম। আমরা কিন্তু কনভেনশনাল বা ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাম থেকে এখন সিটি অ্যাঞ্জিওগ্রামে আসছি, এটাও কিন্তু পরীক্ষায় আসছে, ইন্ডিকেশন হিসেবে আসছে। তবে আমরা যদি একটু বেসিক দেখি, এখানে আমরা একটা সিটি স্ক্যানারে সেকশনাল ইমেজ নিব, তারপরে আমরা এটাকে রিফরম্যাট করব। আমরা সেকশনাল ইমেজে কখনোই একটা ভেসেল বা পাশাপাশি সবগুলো ভেসেলকে একসাথে দেখতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে ইমেজ রিফরমেশন করতে হবে। এবং এখানে তো কন্ট্রাস্ট ইউজ হবে। কন্ট্রাস্ট ইউজের ক্ষেত্রে আমাদের অবশ্যই সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা দেখতে হবে, মোটামুটি 1.5 এর নিচে থাকতে হবে, আবার সর্বোচ্চ 2 পর্যন্ত আমরা
দেখতে পারি। 2 এর উপরে গেলে আমরা এটা করতে পারতেছি না। তারপরেও যদি আমাদের ঝামেলা থাকে, মনে হয় কনফিউশন, সেক্ষেত্রে জিএফআর ক্যালকুলেট করতে হবে, বা আমরা জিএফআর ভ্যালুটা দেখতে পারি পেশেন্টের। ইজিএফআর যেটা আমরা ক্যালকুলেট করতে পারি সেরাম ক্রিয়েটিনিন থেকে, যদি এইটা নর্মাল হচ্ছে 60 মিলিলিটার পার মিনিটের উপরে থাকবে, তবে 30 30-র উপরে থাকলেও আমরা মোটামুটি ইউজ করতে পারবো। তবে 30 to 60 যেটা, মানে স্ট্যান্ডার্ড হলো 60-র কম, 30 to 60-র মধ্যে থাকলে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে নেফ্রোলজিস্টে কনসাল্ট করা। তারপরেও আমরা 30-র উপরে গেলে হয়তো দিতে পারবো, কিন্তু 30-র নিচে থাকলে আমাদের নর্মাল যে সিস্টেম সেটাতে আমরা এটা করতে পারবো না। এখন করোনারি অ্যাঞ্জিওগ্রাম আমরা যদি দেখি, বেসিক একটা হলো সেকশনাল ইমেজ নেওয়া হচ্ছে, তারপরে আমরা এটাকে রিফরম্যাট করব। ইমেজ রিফরম্যাটটা বিভিন্নভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমরা যেটা বাম সাইডে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3D রিকনস্ট্রাকশন অথবা ভলিউম রেন্ডার্ড ইমেজ, এবং তার পাশে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশন। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশন কিছুটা কাটস ক্রস সেকশনাল ইমেজের মতো হলেও আমরা নর্মাল সেকশনগুলোতে একেবারে একটা সেকশনে একটা ভেসেলের পুরোটা কখনোই এক্সপেক্ট করতে পারি না। ভেসেলগুলো টর্সাস থাকে, সেক্ষেত্রে একটা ভেসেল কমপ্লিটলি দেখা যাবে না। কিন্তু যখন আমরা অনেকগুলো স্লাইস পরপর কম্পিউটারে একসাথে করব, এবং সেখান থেকে যেই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যেখানে আছে, যেখানে ব্রাইটনেসটা বেশি, সেই পার্টটা যখন আমরা একসাথে করে দেখাবো, তখন একটা মানে ভেসেলের পুরো কোর্সটা আমরা দেখতে পারবো। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভলিউম রেন্ডার্ড ইমেজ, আর একটা হলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশন। কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম ইন্টেন্সিটি প্রজেকশনে ইউজ করা হয়, তবে আমাদের যেহেতু এখানে কন্ট্রাস্ট ইউজ করতেছি, তার মানে একটা ভেসেলের মধ্যে কন্ট্রাস্ট ঢুকলে তার ডেন্সিটি বাড়বে, ব্রাইটনেস বাড়বে, সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশনই ইউজ করব। এখন ভলিউম রেন্ডার্ড ইমেজ যেগুলো করা হয়, ভলিউম রেন্ডার্ড ইমেজে আমরা ভেসেলের কোর্সটা খুব ভালোভাবে দেখতে পারি। এটার ক্ষেত্রে হার্টের যে স্ট্রাকচার, এগুলো স্ট্রাকচারকে আমরা রেখেও দিতে পারি ইমেজ রিফরমেশনের সময়, অথবা হার্টটাকে আমরা আইসোলেট করে ফেলতে পারি, শুধু ভাস্কুলার স্ট্রাকচারটাও আমরা কিন্তু 3D ইমেজে শুধু ভাস্কুলার স্ট্রাকচার হিসেবেও রাখতে পারি। আরেকটা হচ্ছে যে একটা ভেসেলের যে কোর্স, এই কোর্সটা কার্ভ থাকার কারণে আমাদের অনেক সময় ভেসেলের লেন্থটা মাপতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের স্পেশাল কিছু রিফরমেশন আছে, যেটা হচ্ছে একটা কার্ভ মাল্টিপ্ল্যানার রিফর্মার, যে একটা ভেসেলের যে নর্মাল কার্ভ থাকে সেটাই আমরা দেখি। আরেকটা রিফরমেশন হচ্ছে স্ট্রেসড মাল্টিপ্ল্যানার রিফরমেশন, সেটাতে একটা ভেসেলকে স্ট্রেস বা একটা স্ট্রেইট ভেসেলে পরিণত করা হয়। সেক্ষেত্রে এটার আমরা লেন্থ মেজারমেন্টে একটু সুবিধা হয়। এবং সাথে আমরা কিন্তু বি ইমেজটাতে দেখতে পাচ্ছি ক্রস সেকশনাল একটা ইমেজ, কিন্তু এই সেকশনে আমরা ক্রস সেকশনে একটা ভেসেলের ফুল কোর্স সম্পর্কে ধারণা পাচ্ছি না। কার্ভ অথবা স্ট্রেসড এমপিআরে কিন্তু আমরা একটা ভেসেলের ফুল কোর্স সম্পর্কে ধারণা পাবো। এখানে আমাদের দুইটা ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাম এবং সিটি অ্যাঞ্জিওগ্রাম। যদি আমি একটু ডিফারেন্সটা বলি, ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে ফ্লুরোস্কোপি অথবা ডিএসএ ইউজ হয়, সিটি অ্যাঞ্জিওগ্রামে তো সিটি মেশিন ইউজ হবে। ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামটা ইনভেসিভ, সিটি অ্যাঞ্জিওগ্রাম নন ইনভেসিভ। টাইমটা ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে অনেক বেশি লাগে, সিটি অ্যাঞ্জিওগ্রামে খুব দ্রুত আমরা স্ক্যানিংটা কমপ্লিট করতে পারি। কন্ট্রাস্ট তো দুটাতেই ইউজ হবে। আর্টারিয়াল পাঞ্চার করা হবে ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাম, এবং সিটি অ্যাঞ্জিওগ্রামে পেরিফেরাল ভেইন দিয়ে আমরা কিন্তু কন্ট্রাস্ট দেব। হসপিটাল অ্যাডমিশন লাগবে ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামের জন্য। গাইড ওয়্যার, ক্যাথেটার, এগুলো তো ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে ইউজ হবে। ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে মেইনলি আমরা লুমেনের সম্পর্কে ধারণা পাবো, কিন্তু যখন আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করব তখন কিন্তু লুমেনের ডায়ামিটার সম্পর্কে ধারণা তো পাবোই, সাথে আমরা সারাউন্ডিং লুমেনের থিকনেস, তারপরে প্লাক ক্যারেক্টারাইজেশন, তারপরে সারাউন্ডিং স্ট্রাকচার সম্পর্কেও ধারণা পাবো। কমপ্লিকেশনের চান্স, বিশেষ করে ট্রমা হওয়ার সম্ভাবনা থাকবে ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে, অ্যারিথমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে। ইমেজ রিফরম্যাট যদি বলি, ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে রিফরম্যাট করার অপশন নাই, শুধুমাত্র 2D ইমেজটাই হবে, কিন্তু আমরা সিটি অ্যাঞ্জিওগ্রামে অনেক ধরনের রিফরমেশন করতে পারবো।
হার্ট রেট আমরা যদি বেশি থাকে সেক্ষেত্রে সিটি অ্যাঞ্জিওগ্রামে ঝামেলা হবে, কারণ আমরা জানি যে সিটি অ্যাঞ্জিওগ্রামে ইমেজ ব্লারিং এর একটা অপশন আছে, যেটা হার্টবিট বেশি থাকলে পুরো ইমেজটা ব্লার হয়ে যাবে। এবং ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে রেডিয়েশন এক্সপোজার ডক্টর পেশেন্ট দুইজনেরই এক্সপোজার হওয়ার সম্ভাবনা থাকবে, এবং মোর এক্সপোজার হবে ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে। যদি আমরা কনজেনিটাল অ্যানোমালি বিশেষ করে হার্টের বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে ওরকম কোনো ইনফরমেশন পাবো না। এবং সিটি অ্যাঞ্জিওগ্রামে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা আমরা করোনারি ক্যালসিয়াম স্কোরিং করি, সেটা সিটি অ্যাঞ্জিওগ্রামে শুধুমাত্র সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারভেনশন। ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে আমরা ইন্টারভেনশন করতে পারবো, সিটি অ্যাঞ্জিওগ্রামে ইন্টারভেনশন পারবো না। এবং ইন্টারভেনশন রেডিওলজি এই ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামের সাথে খুবই করেসপন্ড করে। আমাদের পরীক্ষায় ক্যালসিয়াম স্কোরিং, করোনারি ক্যালসিয়াম স্কোরিং, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকবারই মোটামুটি একবার পরপর চলে আসে। ক্যালসিয়াম স্কোরিংটা এখানে আমাদের যে কার্ডিয়াক করোনারি আর্টারিতে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেই প্লাগগুলোতে ক্যালসিফিকেশন হয়, এটাকে কোয়ান্টিফাই করে। এবং এটা একটা মার্কার হিসেবে কাজ করে যে কার্ডিওভাস্কুলার রিস্ক কতটুকু সম্ভাবনা আছে পেশেন্টের। করোনারি আর্টারিতে প্লাগগুলো দেখে। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, এখানে এটার জন্য নন কন্ট্রাস্ট স্ক্যানিং করতে হবে। কন্ট্রাস্ট স্ক্যানিংয়ে আমরা ক্যালসিয়াম স্কোরিং করতে পারবো না। এবং এটা স্লাইস থিকনেসটা হবে 3 মিলিমিটার, এই স্লাইস থিকনেসেই কাজ করতে হবে। আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম, কার্ডিয়াক সিটি স্ক্যান করি বা এমআরআই করি, আমরা ইসিজি গেটিং সাধারণত ইউজ করি। এটাতে প্রসপেক্টিভ ইসিজি গেটিং ইউজ করা হয়। মিড ডায়াস্টল অথবা লেট ডায়াস্টল স্ক্যানিং করতে হবে। তবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নন কন্ট্রাস্ট এবং 3 মিলিমিটার স্লাইস থিকনেস এখানে ইউজ করতে হবে। এবং স্ক্যানিং করার পরে আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে। এখানে আমরা আগারস্টন স্কোরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষা আসলে আগারস্টন স্কোরটা আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। সাথে আমরা ভলিউম স্কোর, ডেনসিটি স্কোর, তারপরে ক্যালসিয়াম মাস স্কোর, এগুলো টার্ম শুধু উল্লেখ করতে পারি, তবে আমাদের আগারস্টন স্কোরটাই ডিসক্রাইব করতে হবে। এখানে আমরা যদি ভাইয়া ইসিজি গেটিংটা কি ভাইয়া? হ্যাঁ, শুনতে পাইনি। ইসিজি গেটিংটা কিভাবে করে? ও আচ্ছা, যেহেতু হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করতেছে এবং সিটি বা এমআরআই যেটাই হোক, ইমেজে ব্লারিং একটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, ইমেজ ব্লারিং। এখন যদি আমরা ইসিজি গেটিং করি, তখন আমরা আমরা জানি যে ইসিজির যে পিকগুলো আছে, পিকিউআরএস, এটার সাথে সাথে হার্টের যে মাসকুলার অ্যাক্টিভিটি, এগুলো নির্ভর করে। এখন সাধারণত কিউআরএস কমপ্লেক্সের একটা ফিক্সড পার্টে সিটিটা মানে ট্রিগার করবে। যখন দেখা যাবে যে কিউআরএক্স কমপ্লেক্সের শুরুতেই সিটি স্ক্যানটা শুরু হবে, তাহলে দেখা যাবে যে যখনই হার্টটা স্ক্যান হবে, তখন হার্টের একটা ফিক্সড ডায়াস্টোলে অথবা সিস্টোলের একটা ফিক্সড পয়েন্টে স্ক্যানিং হবে বারবার। সো একটা ইমেজ এবং পরের ইমেজ এটার মধ্যে সামঞ্জস্য থাকবে, একই ফেজে স্ক্যান হওয়ার কারণে ইমেজ ব্লারিংটা হবে না। প্রসপেক্টিভ গেটিং মানে হচ্ছে একটা ইসিজির একটা ফিক্সড পয়েন্ট থেকে স্ক্যানিংটা শুরু হবে, এটা পরপর চলতে থাকবে। আর যখন রেট্রোস্পেক্টিভ, সেটা হচ্ছে যে ইসিজির পুরো ইসিজির অংশেই স্ক্যানিংটা হবে এবং কম্পিউটারে সেটা স্টোর থাকবে। পরবর্তীতে আমরা হার্টের সিস্টল অথবা ডায়াস্টল যে কোনো কন্ডিশনের ইমেজটাই দেখতে পারবো। কিন্তু আমাদের এখানে যেহেতু ওইটা দরকার নাই, সিস্টল ডায়াস্টলের মানে কতটুকু কন্ট্রাকশন হচ্ছে বা কতটুকু ডাইলেশন হচ্ছে, সেটা দরকার নাই। এই জন্য আমরা একটা ফিক্সড ফেজে, যেমন মিড ডায়াস্টল বা লেট ডায়াস্টল, এরকম একটা ফিক্সড কন্ডিশনেই আমরা স্ক্যানিংটা করব। এবং স্ক্যানিংটা সামনের দিকে হবে, যেমন ইসিজির একটা কিউআরএক্স কমপ্লেক্স যখন শুরু হবে, ঠিক তখনই স্ক্যানিংটা হবে। এবং হার্টেরও একটা ফিক্সড স্টেজেই স্ক্যানিংটা হবে, সো ব্লারিংটা হবে না। আমাদের এটার ক্ষেত্রে প্রসপেক্টিভ ইসিজি গেটিংই যথেষ্ট, কিন্তু এমআরআই এর ক্ষেত্রে অনেক সময় রেট্রোস্পেক্টিভও ইউজ করা হয়, সেটা হার্টের মুভমেন্ট বা কন্ট্রাকশন কতটুকু হচ্ছে সেগুলো দেখার জন্য। এটার ক্ষেত্রে প্রসপেক্টিভই যথেষ্ট।
এখানে আমরা যদি একটু দেখি আগারস্টন স্কোরটা কিভাবে করতেছি। এখানে আমাদের প্রথমে একটা ডেনসিটি ফ্যাক্টর আছে। আমরা যে ক্লাসিফিকেশন এরিয়াগুলো দেখতেছি, এইটার ডেনসিটি যদি যত বেশি হবে ফ্যাক্টরটাও তত বেশি হবে। আমরা যদি নিচের পার্টটা একটু দেখি, একটা ফ্যাক্টর আছে 130। 130-এর কম হলে সেটা আমাদের এই স্কোরিংয়ে কাজে আসবে না। 130 থেকে 199 এটা ফ্যাক্টর 1, 200 থেকে 299 2, 300 থেকে 399 3 এবং 400-র উপরে গেলে 4। এবং কতটুকু এরিয়া ক্লাসিফাইড হয়ে আছে সেই এরিয়াটাকে আমাদের এই ডেনসিটি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। এবং পুরো স্ক্যানিংয়ে যে কয়টা এরকম ক্লাসিফাইড এরিয়া থাকবে সেগুলোকে পরবর্তীতে যোগ করে টোটাল স্কোর হবে। এবং ভলিউম স্কোরটা যদি আমরা দেখি, যে এখানে আবার ডেনসিটির কোনো ফ্যাক্টর নাই। এখানে শুধু এরিয়া এবং স্লাইস থিকনেস, কতটুকু এরিয়া ক্যালসিফাইড আছে এবং স্লাইস থিকনেস কতটুকু ছিল সের উপর ভিত্তি করে ক্যালসিফাইড এরিয়ার ভলিউমটা দেখবে। এবং আরেকটা আছে ডেনসিটি স্কোর, এগুলো আসলে দরকার নাই, আমাদের আগারস্টন স্কোরটাই দেখতে হবে এবং পরীক্ষায় একটাই লিখতে হবে। এখন এই স্কোর তো আমরা বের করলাম, টোটাল স্কোর যেটা বের হবে সেটা যদি না থাকে তাহলে তো খুবই ভালো। যদি 1 থেকে 10-এর মধ্যে থাকে সেক্ষেত্রে এটা মিনিমাল করোনারি আর্টারি ডিজিজ হবে এবং এখানে আমাদের প্রিভেন্টিভ মেজারমেন্ট নিতে হবে। 11 থেকে 100 পর্যন্ত হলে মাইল্ড, এখানে ফলো আপ লাগবে। 101 থেকে 400 পর্যন্ত যদি হয় এটা মডারেট করোনারি আর্টারি ডিজিজ, এখানে আমাদের স্পেসিফিক থেরাপি লাগবে। 400-র উপরে যদি যায় এটা সিভিয়ার করোনারি আর্টারি ডিজিজ, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি এবং সাথে স্টেন্টিং লাগবে। আর যদি 1000-এর উপরে যায় সেটা এক্সটেন্সিভ। আমরা যদি মাঝখানের মাইল্ড, মডারেট, সিভিয়ার এই 3টা পার্ট মনে রাখি তাহলেই পরীক্ষার জন্য হবে। 11 থেকে 100 মাইল্ড, 101 থেকে 400 মডারেট এবং 400-এর উপরে গেলে সিভিয়ার। ওকে, এরপরে যেটা আমরা এখানে একটা সিটি অ্যাঞ্জিওগ্রামের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশনের একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা এরিয়াতে ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছি, লুমিনাল ন্যারোয়িং দেখতে পাচ্ছি। এখন এই লুমিনাল ন্যারোয়িং থেকে আমরা কিন্তু স্টেনোসিস কত পার্সেন্ট হচ্ছে সেটার একটা মেজারমেন্ট করতে পারি, যদিও এই মেজারমেন্টগুলো মেশিন অটোমেটিক প্রসেসে করতে পারে। আমরা যদি দেখি একটা এরিয়ার স্টেনোসিস কত পার্সেন্ট হচ্ছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। নর্মাল রেফারেন্স ডায়ামিটার, মানে একটা ভেসেলের কোর্সটা দেখলে বোঝা যাবে যে একটা নর্মাল ডায়ামিটার কেমন থাকতে পারে। সেটা আগেও হতে পারে পরেও হতে পারে, যে জায়গাটা স্টেনোসিস আছে তার আগে অথবা পরে। তারপরে যেই জায়গাটাতে সবচেয়ে বেশি স্টেনোসিস সেই ডায়ামিটারটা বাদ দিতে হবে, বাদ দিয়ে আবার নর্মাল রেফারেন্স ডায়ামিটারটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা স্টেনোসিস পাবো। এবং 70% স্টেনোসিসের যদি উপরে যায় এটা খুব সিগনিফিকেন্ট স্টেনোসিস এবং এটার ক্ষেত্রে ইন্টারভেনশন লাগে। পরীক্ষায় যেটা আসছে সেটা হচ্ছে এই স্টেনোসিস থেকে আমরা কিভাবে একটা গ্রেডিং করতে পারি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ রিপোর্টিং সিস্টেম, সেটা ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে কার্ড-র্যাট, করোনারি আর্টারি ডিজিজ রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম। এখানে এই স্টেনোসিসের উপর ভিত্তি করে গ্রেডিং করা হয় 0 থেকে 5 এবং সাথে আর একটা আছে, যদি কোনো কারণে ইমেজটাকে আমরা খুব ভালোভাবে অ্যাসেস করতে না পারি সেখানে কার্ড-র্যাট এন, যেখানে ইমেজ ব্লারিং অথবা কোনো কারণে যদি ইমেজ খারাপ হয়, সেটা কন্ট্রাস্টের সাব অপটিমাল ইউজের কারণেও হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যাটাগরাইজ করতে পারবো না বা স্টাডিটা নন ডায়াগনস্টিক স্টাডি হবে। তবে আমরা যদি এখানে দেখি এটা পরীক্ষায় আসছে, কার্ড-র্যাট, র্যাট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে কার্ড-র্যাটের মধ্যে তো একটা আছে যে করোনারি আর্টারি কতটুকু স্টেনোসিস, সাথে আবার এটার মধ্যে একটা সাজেশন আছে যে কোনটার ক্ষেত্রে কি করতে হবে। যেমন আমরা যদি দেখি 0 তো খুবই ভালো, নো স্টেনোসিস। কার্ড-র্যাট 1 যদি 24% পর্যন্ত স্টেনোসিস হয় তাহলে এটা মিনিমাল স্টেনোসিস বলবো এবং এটা কার্ড-র্যাট 1 হবে। যদি 24 থেকে 49 পর্যন্ত হয় কার্ড-র্যাট 2 মাইল্ড স্টেনোসিস। 50 থেকে 70 যদি হয় মডারেট স্টেনোসিস এবং সেটার ক্ষেত্রে আমাদেরকে কার্ডিয়াক ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে হবে যদি মডারেট স্টেনোসিস হয়।
কার্ডেট 4 যেটা, এটাতে আবার দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে এ এবং বি। এটা হচ্ছে যদি একটা অথবা দুইটা ভেসেলে 70 থেকে 99% স্টেনোসিস হয়, সেক্ষেত্রে 4A। এবং 4বির মধ্যে আবার দুইটা পার্ট আছে। যদি লেফট মেইন করোনারি আর্টারি যেটা, সেটা যদি 50%-এর বেশি স্টেনোসিস হয় তাহলে একটা, আর একটা হচ্ছে তিনটা ভেসেলেই যদি 70%-এর বেশি স্টেনোসিস হয় তাহলে এই দুটোর যে কোনো একটা হলে কার্ডেট 4বি হবে। এবং এটার ক্ষেত্রে ইন্টারভেনশন লাগতে পারে। অ্যাঞ্জিওগ্রাম করে, ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে ইন্টারভেনশন লাগতে পারে 4-এ। এবং 5-এও একই অবস্থা, যদি টোটাল অক্লুশন হয় মানে 100%, সেক্ষেত্রে কার্ডেট 5। এগুলো মনে রাখা খুব টাফ, তারপরেও পরীক্ষার জন্য এই পার্সেন্টেজগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করতে হবে। 24 পর্যন্ত মিনিমাল, 24 থেকে 49 এটা হচ্ছে মাইল্ড, 50 থেকে 69 মডারেট, এটা 4। সিভিয়ারে বা কার্ডেট 4-এ এটা এ এবং বি দুইটা পার্ট আছে, যেটা ভেসেলের সংখ্যা এবং লেফট মেইন করোনারি আর্টারি ইনভলভ কিনা তার উপর ভিত্তি করে এটা 4টা করা হয়েছে। 5 হচ্ছে টোটাল অক্লুশন। এবং যদি ইমেজ কোয়ালিটি খারাপ হয়, নন ডায়াগনস্টিক স্টাডি হলে আমাদের কার্ডেট এন, সেক্ষেত্রে আমাদের ফার্দার ইভ্যালুয়েশন বা এগেইন এডিশনাল ইভ্যালুয়েশন লাগবে। ওকে, আমার ডিসকাশনটা আজকে অ্যাকচুয়ালি শুরুতেই ঝামেলা হওয়ার কারণে খুব কমফোর্টেবল মনে হলো না। তারপরেও আপনাদের যদি কোনো কথা থাকে, প্রশ্ন যদি থাকে। আমার কথা কি শোনা গেছে? জি ভাইয়া। ওকে, আপনাদের কারো কোনো কোয়ারি আছে অথবা কোনো সাজেশন? ওকে, তাহলে আমরা যদি একটু ওভারভিউ করি, আজকের ডিসকাশনে আমাদের অ্যাঞ্জিওগ্রামই মেইনলি ছিল। এখানে আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সিটি এবং ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাম, সেটাতে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং সাথে তো অবশ্যই পার্থক্য। এর সাথে আমরা অ্যাঞ্জিওগ্রামের যে বেসিক টেকনিক, সেলডিঞ্জার টেকনিক, যেটা শুধুমাত্র অ্যাঞ্জিওগ্রাম না, এটা ইন্টারভেনশন রেডিওলজিতেও ইউজ হবে একইভাবে, সেটা আমরা একটু দেখলাম। সিটি অ্যাঞ্জিওগ্রামের ইন্ডিকেশন পরীক্ষায় আসছে এবং আমরা সিটি অ্যাঞ্জিওগ্রামের বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাটটা একটু দেখছি। সাথে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে করোনারি ক্যালসিয়াম স্কোরিং। এটা অবশ্যই খুব ভালো করেই পড়তে হবে, কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। কার্ড রেড বা করোনারি আর্টারির যে কত পার্সেন্ট স্টেনোসিস, সেটার সাথে এটার গ্রেডিংটা এবং ম্যানেজমেন্টটা, এটা হলো কার্ড রেডের সাথে ইন্টিগ্রেটেড। এটা পরীক্ষা একবার আসছে, রিসেন্ট আসছে গত বছর, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, ইনশাল্লাহ। ভাইয়া, জি, ভাইয়া ক্যালসিয়াম স্কোরিং যে আমরা করি এটার জন্য কি মানে সিটি স্ক্যান অফ দ্য হার্ট করি নাকি সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করি নন কন্ট্রাস্ট? ফুল চেস্টের দরকার নাই, এখানে বলা আছে যে কার্ডিয়াক রিজিয়নটা হলেই চলবে এবং স্ক্যানিং প্রোটোকলে সেটাই। মানে আমাদের একটা গোল থাকে যে কোনো স্ক্যানিং এ, সেটা হচ্ছে যে অ্যালারা প্রিন্সিপাল, যে আমাদেরকে সবচেয়ে কম এক্সপোজার দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে যখন আমরা ক্যালসিয়াম স্টোরিং করব, তখন আমাদের কার্ডিয়াক রিজনটাই টার্গেট থাকবে, আমাদের পুরো চেস্ট করার দরকার নেই। আচ্ছা, তবে নন কন্ট্রাস্ট হতে হবে এবং স্লাইস থিকনেস হবে 3 মিলিমিটার। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার ডিসকাশন করব। আসসালামু আলাইকুম।